30 বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং, আমি স্পেসিফিক মনে নাই, উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা, গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা, কোন একটা ইয়েতে যাবা, তোমার গায়ের থেকে যেন ভুর ভুর করে পারফিউমের গন্ধ বের না হয়। অবশ্যই না। তোমার হাতে যেন, ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই, তোমার হাতে যেন ঘড়ি না থাকে। তোমার যদি একেবারে কম্পালসারি না হয়, চোখে সানগ্লাস পরে তুমি রিপোর্টার, তুমি সাংবাদিক, নো, তুমি তাদের অংশ, তাদের উপরই তোমার ডিপেন্ড করতে হবে। তারাই তোমার সোর্স, তারাই তোমাকে তথ্য দেবে। এই যে মিলে যাওয়া, এখন তোমার গায়ে থেকে যদি ভুরভুর করে ফুরফুরে গন্ধ বের হয়, সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে, না আমার সাথে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয়, তো উনি নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ। তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। যেমন সাংবাদিক, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে এটা প্রবাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে। মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি, বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম, আমি তো সিইও পর্যন্ত ছিলাম এবং আমি খুব পপুলার সিইও ছিলাম। আমি কেন পপুলার সিইও ছিলাম জানেন? আমি যখন ট্যুরে যেতাম, মানে অফিসিয়াল ট্যুরে যেতাম, আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি, হ্যাঁ, একটা উপজেলায় যাচ্ছি, ওইখানে রাত হচ্ছে, হ্যাঁ, আমি তো আমার সাথে গাড়ি আছে, আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি। আমি করতাম কি, আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিগটা কাজ করে, ওর বাসায় আমি থাকবো। অনেক সময় দেখা যেত সে মেসে থাকে, আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো, কোনো অসুবিধা নাই, আমার মেসের জায়গা হবে তো, একটা শোয়ার জায়গা হবে তো, হ্যাঁ হ্যাঁ স্যার হবে, কোনো অসুবিধা নাই। আমি ওইখানে যেতাম, মেসে থাকতাম, আমি ওদের বাসায় থাকতাম। তারপরে আমি বলতাম যে আমার জন্য যেহেতু রান্না বান্না করবে, তোমরা কিছু তরি তরকারি, সবজি, মাছ, মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য, আমার উপহার হিসেবে। তো এটা কিনে দেওয়া হতো, ওরা একটা রান্না বান্না ওদের মতো করে, ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো। কিন্তু আমি যেটা পেতাম, হ্যাঁ, আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না, আমি যেটা পাইতাম, আমি দেখতাম ও কিভাবে থাকে, ও কি খায়, ওর বাসাটা কেমন, কত বড়, ওর কিচেনটা কত বড়, ওর ওয়াইফ কে, ওর ওয়াইফ কি করে, ওর ওয়াইফের স্বপ্ন কি, ওর বাচ্চাটা কেমন, ওর বাচ্চার খেলনা আছে কিনা, হ্যাঁ, ওর বাচ্চা কি খেলে, ওর বাচ্চা কি পড়ে, ওর বাচ্চার পড়ার বইগুলো কি, ওর বাসায় বই আছে কিনা, হ্যাঁ, ওর বাসাটা কতটুকু ধরেন ক্রমশ ধরেন আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের বিষয়গুলো বুঝতে পারবেন, মানুষের সঙ্গে কিভাবে যেতে হয়, কিভাবে, মানে নেতা মানে নেতা না, তো নেতা তো তুমি তাদেরই অংশ। এবং আনফরচুনেটলি বাংলাদেশে কনক আমার তখন বয়স ছিল 35 বছরের মতো, হ্যাঁ, এটা অনেক বেশি বয়সের ব্যাপার না, এটা এই ব্যাপারটা, এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং এ কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি, তো রাজনীতি করে আসছি, ছাত্র রাজনীতিতে এভাবেই শিখে আসছি, আমরা এভাবেই শিখে আসছি কিভাবে মানে আমি এখানে বলতে, আপনার সময় থাকলে আমি বলি, এখানে চান্দার কথা আসছে তো, আমি তখন 4th ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে, এবং এটা বোধহয় কেউ জানে না, কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার, সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার, পার্টি মেম্বার ছিল না, আমি একমাত্র, এবং প্রবাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র। তখন আমি 4th ইয়ারের ছাত্র, পার্টির ফুল মেম্বার। তো আমাকে ওই সময় 88 সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে, পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, রাজশাহীতেও বন্যা হলো। আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যার ত্রাণ চালাইতে হবে, মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে, কাপড় নিয়ে যেতে হবে, ওগুলো করতে হবে। তো আমি বললাম যে কিভাবে করব, বললো এটা তোমার উপরে। মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায়, টাকা পয়সা কোথায়, তোমার উপরে। মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার এই করব, আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব। আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি, একটা পয়সা না। আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চারঘাটের মানুষ প্রবাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে। কিভাবে করছি জানেন? আমি চিন্তা করলাম যে আমি করবো কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি করবোটা কি?
তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে, ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি, যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র, চেনেন তো আমাকে, আমি চারঘাটে ত্রাণ করতে যাব, কালকে যাব, তো আপনি সকালবেলা যে রুটি বানান না, আপনি 2টা রুটি এক্সট্রা বানায়েন, আমি সকালবেলা আসবো, নিয়ে যাব রুটিটা। তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায়। পরের দিন আমি ভাবছি আর কতগুলো এইবার রুটি দেবে, 4-5টা বস্তা টস্তা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি ইয়ে করতে। তারপরে যেয়ে দেখি ওরে মা, কিসের 2টা রুটি, 20টা রুটি বানায় রাখছে একটা বাসা। হ্যাঁ, কেউ খিচুড়ি ভরে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে, বিশাল ব্যাপার। পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো, ভ্যান আলা আসলো, ভ্যান আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই, বললো কিচ্ছু লাগবে না ভাই, তোলেন এগুলোর উপরে। ভ্যানে তুললাম, ভ্যানে তুলে চারঘাটের বাসে গেলাম, বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র। বাসালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই ভাই, বলে কি করবেন আপনি এগুলো? আমি বললাম ত্রাণ দিতে যাবো। বলে কিচ্ছু লাগবে না, ওঠান আপনি, সব কি কি আছে ওখানে সব তোলেন। চারঘাটের বাসে যে আমাকে নামাই দিল, ওইখানে ভ্যান, একটা পয়সা লাগলো না। মানে মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন, মানুষ আগায় আসে রে ভাই। আপনার যদি রাজনীতি ঠিক থাকে, আপনার টাকার কোনো অভাব হয় না, পয়সার কোনো অভাব হয় না। এরা যে টাকা তুলতে গেছে, এই যে এনসিপি এই যে অলিগার্কদের কাছে, দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না। এনসিপি কে আমি এনসিপি কে ইয়ে দিছিলাম, প্রপোজাল দিছিলাম গত রমজানের সময়। ওরা ওই 5 স্টার হোটেলে ওদের ইয়ে করবে। আমি বলছি যে এক কাজ করো, তোমরা মানিক মে এভিনিউয়ে প্যান্ডেল খাটাও, বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করবো, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবা আর জিলাপি বানাবা, জিলাপি দিবা আর পানি দিবা। দেখো 1 লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে। কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে? তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে। আপনি জানেন আমি বিএনপি কে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে, ওই সময় খালেদা জিয়া জেলে, তখন রমজান, তখন একজন বন্দির জন্য রোজার ইয়ে হচ্ছে 17 টাকা 62 পয়সা বোধ হয় টোটাল ইয়ে বরাদ্দ। তো আমি আমাকে ফোন করছে আমাদের এই যে নিপুণ ফোন করে বলতেছে দাদা এটা কি করা যায় প্রোগ্রাম, আমরা তো একটা ইফতারের ইয়ে আছে। আমি বললাম যে নিপুণ, আমি বললে করবেন এটা? বলে হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন, অবশ্যই করবো। তা আমি বললাম যে এক কাজ, আপনি কি জানেন 17 টাকা 62 পয়সায় ইফতারি কি কি হয়? না জানি না। আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় ইয়ের মধ্যে বসে, জেলখানার মধ্যে বসে? তা আপনি তো জানেনই না 17 টাকা 62 পয়সার কি ইফতারি হয়। এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে, ডাক দেন যে ভাই আসেন, আমার নেত্রী 17 টাকা 62 পয়সার ইফতারি খায়, আমি 17 টাকা 62 পয়সা দিয়ে ইফতারি কিনবো, দেখবো কি হয়, ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব। দেখেন, আমি বললাম যে আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না, আসবে ইফতারিটা দেখবে, করবে আর কাঁদবে সারাক্ষণ। দিস আর দ্য পলিটিক্যাল প্রোগ্রাম। এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয়, এনগেজ করতে হয়। পারে না তো কিছু, করেনি তো, সে প্রোগ্রাম করেনি তো। আপনি আইডিয়া দিয়ে কি লাভ বলেন? মানে আপনি থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ আইডিয়াস দিতে পারেন, যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায়, করবে না তো এরা। মানে ওরা কি বলে জানেন, ওরা বলে যে এই জন্যই তো আপনারা বিপ্লব করতে পারেননি, এই জন্যই তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি। হ্যাঁ, আপনাদের মাথায় এত বুদ্ধি, হ্যাঁ আমাদের কথা শোনেন, হ্যাঁ আমরাই ভালো করব। ইলিয়াস, আপনার পর্যবেক্ষণ কি? ধরেন এনসিপি নিয়ে আনমিউট করেন ইলিয়াস, এবং যে বিষয়গুলো আসছে, পাশাপাশি ধরেন আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে অ্যাড করি, যে মিডিয়া মনে হচ্ছে যেন বিএনপি আর এনসিপির পিছনে লেগে আছে। শোনেন, আওয়ামী লীগ কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগালের বাইরে চলে গেছে। 5 তারিখের আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল। মাঝখানে আমি এই চাঁদাবাজি নানান ধরনের অনিয়ম এগুলো নিয়ে এমন কেউ নেই যাকে পেয়েছি। মানে 5 তারিখের পরে আমি মনে করেছিলাম কি বাংলাদেশটা বোধহয় একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খলা একটা রাষ্ট্র হিসাবে বোধহয় প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে। তো
এটা দেখলাম পরে ভুল। অনেক ভালো মানুষ দেখলাম ভাই, খুব সুন্দর করে করে, তার ব্যাপারে অনেক ভালো জানতাম, দেখি যে সমস্যা। তো সবাইরে বলতে চাই না, বাট আমরা যদি পার্সেন্টেজ করতে বলেন 99% আমরা করাপ্টেড। আমি সব আমার নিয়েই বললাম, কারোর করে বললাম না। তো আমরা বোধহয় জাতিগত ভাবেই মনে হয় এই সমস্যাটা আছে। সো এটা বাদ দিলাম, এরপরে আর কথা বলি না। যদি কথা বলতে চান আপনি, আসিফ তো ওই যে দাদা বললো না, তো বাচ্চা ছেলে, এই কারণে সেই কথাটা বলে ফেলেছে। আপনার কি মনে হয় যে এই সালাউদ্দিন কোনোদিন এটা বলবে? জীবনে বলবে না। ইভেন ধরেন দাদা পলিটিক্স করে এসছে, দাদার মুখ দিয়ে কোনোদিন এই কথা বের হবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোনো কিছু থাকে সেটা উনি বলবেন? এটা কৌশলে ওইভাবে উপস্থাপন করা হবে। এখন যদি নাকি আমরা করি, হাসিনা 15 বছর ক্ষমতায় থাকলে একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো। এদেশে অনেক লুটপাট হয়েছে, পাথর লুট হয় নাই কিন্তু। এইভাবে একটা থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সহ খুঁড়ে নিয়ে গেল, মানে এটা বাংলাদেশে ঘটেছে নাই কখনো। অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে, যিনি সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া, ওনার প্রতি মনে হয় সপ্তাহে, আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে হয় 2-4টা অ্যাসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো না? কি করেছেন উনি পরিবেশ নিয়ে? একটা খাল উদ্ধার করেছেন, একটা এই ঢাকা শহরের 3-4টা তুরাগ, বেলা, ওইদিকে শীতলক্ষা, এইদিকে বুড়িগঙ্গা, কোনোটার কোনো উন্নতি আছে? ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে? কোনো কিছুর উন্নতি নেই। আপনি যদি বিএনপির কাছে আসেন, বিএনপির কি আপনি অন্তত যদি লিস্ট করি 2-4 হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না? বলবো। এখন আমরা আমাদের কি যে দুর্নীতির এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে। সো এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত, দাদা বলেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে, আমাদের ইশরাকের সাথেও, আমাদের এই কনক ভাইয়ের সাথে আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ইশরাক ভাইয়ের সাথে আলোচনা করলাম, এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা, এটা নিয়েও আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ইশরাক ভাইকে দেওয়ার চেষ্টা করেছি। সো কারোর সাথে আমাদের সমস্যা নাই। এখন কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন, যদি নাকি সবাই চলে আসেন, তাহলে তো আপনার এটা নিয়ে আলাপ করার দরকার নাই। দুর্নীতি যেটুকু আছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন। এবং বিএনপির আর মিডিয়া, যেটা আপনি বললেন যে এখন মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি কে, এটা মিডিয়ার বিষয় না। মিডিয়াতে তো এই হাসিনার সেই দোসররা আছেই। ডিজিএফআই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, ডিজিএফআই নিজে নিজেই ফুটেজ বের হয়, অডিও বের হয়, ভিডিও বের হয়, কোত্থেকে বের হয়? এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি? এগুলি আমরা জানি না, ডিজিএফআই দেয়। ডিজিএফআই দিয়া বলে এই ঘটনা ঘটেছে, এবার এটা নিয়ে কাজ করো। সো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে। যেসব সুশীলরা আজকে 15ই আগস্ট নিয়ে করে, খুব মনে হয় যেন তারা ন্যায়ের পথে অটল আছেন, কিছু কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউই করতে পারবে না। তোরা কই ছিলি রে জুলাইতে? 5 তারিখ পর্যন্ত এই যে ফারাবি হাফিজ, এই যে এই চ্যানেল 24-এর যেই উপস্থাপক, বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে, সেই পোস্ট আছে আমার কাছে। বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের হেলি খেলা দেখে কি মজা পাচ্ছেন? এই আন্দোলনের ভেতরে নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়েছে, এদেরকে দ্রুত সরিয়ে নেন। এরাই তো সেই সুশীল। সেই সুশীলরা আজকে শেখ মুজিবকে নিয়ে করছে। প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে, প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে। ওই যে তৌহিদ আফ্রিদির মাধ্যমে টাকা বিতরণ হয়েছে। তো এখন এই যে এগুলো করছে তারা সুশীল সেজে, এটা আসলে সুশীলতা না। 15ই আগস্টের কথা যদি বলেন, ওই দিন আমি বিএনপিকে প্রথমে ধন্যবাদ জানিয়েছি, এবার যে তারা যে পজিশন নিয়েছে সেটার জন্য। বাট একটা জিনিস বলি ভাই, আপনারা ওই 15ই আগস্টের 32 নম্বরের আশপাশে কিছু ভিডিও ফুটেজ দেখলাম। এই ভিডিও ফুটেজটাতে কিছু মানুষ, কনক ভাই একটু এটা আমার হচ্ছে, এই কি বলে, কিছু মানুষজন আসছে, আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে করার জন্য এসেছি, তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে। পরের 15ই আগস্টে এটা মাথায় রেখেন, এই মজা যদি করতে থাকেন না, তাহলে এই মজা নেওয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে। এটা মজা করার জিনিস না। শেখ মুজিব শেখ হাসিনাকে করা মানে, এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি, ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে। পাশে ধানমন্ডি থানা আছে, ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান, ও খুনের দোসর, ও আওয়ামী লীগের দোসর। যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে,
পিনাকি দাদা বই লিখেছে, ওনার বই পড়েন, ওনারা যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল, ওদের নিজেদের লোকজন, আতাউর রহমান খান, তারপরে এই এই ধরনের লোকজনরা, ইভেন তোফায়েল আহমেদের বইও পড়েন, ওইখানে অনেক কিছু আছে। শেখ মুজিব কত বড় মাপের বদমাইশ ছিল, এটা যদি নাকি গুগলেও দেখতে যান, বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় এবিসি টেবিসি বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে। শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে। তারে সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে, সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা।